পার্টির পক্ষে বক্তব্য রাখবেন রাজ্য সম্পাদক তুষারকান্তি বিশ্বাস মহাশয়। এবার আপনাদের সামনে বক্তব্য রাখবেন রাজ্য সম্পাদক তুষারকান্তি বিশ্বাস মহাশয়। ওইখানে 13,000 টাকা তোর কল দিচ্ছে সংখ্যায় 50 মানে কন্ট্যাক্ট করতে আজকের এই রাজনৈতিক নির্বাচনী পথসভার সমস্ত বহুজন সাথীরা এবং আজকে আমরা এখানে সমবেত হয়েছি 13 নং রানাঘাট তপশিলি লোকসভার বহুজন সমাজ পার্টির প্রার্থী শিক্ষক মাননীয় বিপ্লব বিশ্বাস মহাশয়ের সমর্থন। সবার অভাব অনুভব করছিল এবং ডাক্তারবাবুকে গালি দিচ্ছিল এই সিএ নিয়ে এত কিছু হয়ে যাচ্ছে আর ডাক্তারবাবুকে আমরা এটা আপনারা দীর্ঘক্ষণ ধরে আজকে আমাদের এই নির্বাচনী পথসভার বক্তব্য শুনছেন। এর আগে অনেক বক্তা তাদের মূল্যবান বক্তব্য রেখে গেছেন। আমি খুব একটা বেশি সময় নেব না। আমার বক্তব্যে যদি কারো মনে আঘাত লাগে তাহলে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি সেই আঘাত লাগার জন্য, কারণ এটা লোকসভা নির্বাচন। এই লোকসভা নির্বাচনের নির্বাচনী বক্তব্য রাখতে গেলে তখন বিভিন্ন দলের বিরুদ্ধে কিছু কথা বলে যায়, কিছু কথা তাদের বিরুদ্ধে হয়ে যায়। কিন্তু বহুজন সমাজ পার্টি আমরা কিন্তু কোনো রাজনৈতিক দলকে গালাগালি বা আমরা এমন কোনো ভাষা ব্যবহার করি না যা মানুষের বা অন্যান্য রাজনৈতিক দলের মনে আঘাত লাগতে পারে। তার সাথে আমার বক্তব্য শুরু করার আগে আমি সম্মান জানাই এখানে উপস্থিত আছেন বহুজন সমাজ পার্টির রাজ্য কমিটির সাধারণ সম্পাদিকা মাননীয়া পণিতা রায় মহাশয়া এবং এর আগে বক্তব্য রেখে গেছেন নদিয়া জেলা কমিটির সভাপতি স্নেহস্পদ শিক্ষক শিবু সরকার মহাশয়। এছাড়াও নদিয়া জেলা কমিটি সহ কৃষ্ণগঞ্জ বিধানসভার সভাপতি প্রিয় অপূর্বলাল মজুমদার মহাশয়, এখানকার ইনচার্জ মাস্টারমশাই প্রদীপবাবু এবং সম্পাদক সমীর ভাই ছাড়া এখানে আরও যে সমস্ত জুয়েল বা যারা এখানে আছে সবাইকে আমি আম্বেদকরবাদী অভিনন্দন জানাই। আর পাশাপাশি এই বাজারের যত ক্রেতা এবং বিক্রেতাগণ সবাইকে আমি আম্বেদকরবাদী অভিনন্দন জানাই। সাথী, আজকে যখন আমি আসবো এখানে মনস্থির করি
তখন আনন্দবাজার পেপারটা দেখতে গিয়ে দেখি সেখানে লেখা আছে যে আমার দেশের প্রধানমন্ত্রী তিনি চাইছেন যদি বিজেপি আবার ক্ষমতায় আসে, অনেক কিছু তার বাসনা, এক এক করে বাসনাগুলো বলবো, তার মধ্যে তিনি বলছেন এক দেশ এক জাতি, আর কি বলছেন এক দেশ এক ভোট। আচ্ছা আপনারা বলুন তো, যে দলটা আজকে কেন্দ্রে ক্ষমতায় আছে, যে দলটা ব্রাহ্মণ্যবাদে বিশ্বাসী, সেই দলটা কি করে বলতে পারে যে এক দেশ এক জাতি হবে? কারণ মনুসংহিতায় ভারতবর্ষের সমস্ত মানুষকে ৬,৭৪৩টা জাতিতে বিভক্ত করে রেখেছে, হাজারো হাজারো ভাগে যারা বিভক্ত করে রেখেছে, সেই দলের যিনি আজকে প্রধানমন্ত্রী তিনি কি করে বলতে পারেন এক দেশ এক জাতি? কারণ আমরা ধরে নেব এটা ওনার মিথ্যা কথা, এটা ওনার প্রলুব্ধ কথা। কারণ আমরা বিগত দিনে দেখেছি উনি 14 সালের নির্বাচনে যে প্রতিশ্রুতি দিয়েছেন, 19-এর নির্বাচনে যে প্রতিশ্রুতি দিয়েছেন, সেই প্রতিশ্রুতি কিন্তু পালন করেননি। একটা করেছেন, কোনটা জানেন? সেটা হচ্ছে রাম মন্দির। সেটা হচ্ছে রাম মন্দির। কারণ মন্দিরে মন্দিরে ওই প্রাণহীন পাথরের দেউল বসিয়ে কোনদিন এই ভারতবর্ষের আর্থিক সামাজিক মূর্তি আসতে পারে না, পারে না, পারে না। তাই তিনি ব্রাহ্মণ্যবাদকে প্রতিষ্ঠা করার জন্য তিনি রাম মন্দির প্রতিষ্ঠা করেছেন। আমরা সবাই জানি মন্দিরে মন্দিরে যে দেউল আছে, প্রাণহীন পাথরের দেউল, সেটা কোনোদিন মানুষের মঙ্গল করেনি, কোনোদিন মানুষের মঙ্গল করেনি করেনি করেনি। তাহলে আমাদের জীবন্ত দেবতাদের তাদের সংগ্রাম করে আমাদের অধিকার তাদের আদায় করতে হতো না, হতো না, হতো না। আমরা দেখেছি যুগ যুগ ধরে আমরা ওই প্রাণহীন দেউলের কাছে মাথা ঠুকে আমাদের মাথার রক্ত পায়ে পড়েছে, কিন্তু আমরা শিক্ষার আঙিনায় ঢুকতে পারিনি। আমরা শিক্ষার আঙিনায় না ঢোকার জন্য আমার অর্থনৈতিক মুক্তি আমি আনতে পারিনি, পারিনি, পারিনি। আমি গোলাম হয়ে গেছি, আমি দাস হয়ে গেছি। আর তার সুবাদে ওরা আমাদের গলায় ঘটি গন্ডি বেঁধে, পাতায় বাপে পিছনে ঝাড়ু বেঁধে দিয়ে তারা আমাদেরকে দাসত্বের শৃঙ্খল বেঁধে দিয়ে আমাদের তারা পরাজিত করে রেখেছে। আর আজকে বলছে যেই সমাজের মানুষের তিনি মুক্তি দেবে, অসম্ভব, অসম্ভব, অসম্ভব বন্ধু, অসম্ভব। হ্যাঁ, ওনার একটা জিনিস আমি দেখতে পাই, রেডিও টিভি খুললে, বিশেষত টিভি খুললে এবং পেপারে বড় হেডিং করে কি বলে, मोदी का गारंटी, मोदी का गारंटी। তোর মাথায় কি? হ্যাঁ, মোদির গ্যারান্টি হবে। কোথায় জানেন? কোথায় হবে? এবারে যদি আপনারা এই বিশেষত করে এই যে রানাঘাট লোকসভার যারা আমরা তপশিলি ভাই বোন আছি, তারা যদি আমরা নালায়েক সমাজ, তারা যদি আমরা ভোট দিয়ে
ওই জগন্নাথ সরকারকে যদি পার্লামেন্টে পাঠায় আর বিজেপি যদি সরকার গঠন করতে পারে, তাহলে আপনি হলফ করে লিখে নিন, তুষার বিশ্বাস দাঁড়িয়ে বলে যাচ্ছে যে ওই আপনাদের ওই সংসদে গিয়ে ওরা ভারতবর্ষের সংবিধান পরিবর্তন করে মনুসংহিতা লাগাবে। আর মনুসংহিতা যদি লাগায় তাহলে আপনার চাকরির সংরক্ষণ থাকবে না বন্ধু, এটা আপনি লিখে নিতে পারেন। আর আপনার যদি সংরক্ষণ না থাকে, আপনার সামাজিক অর্থনৈতিক মুক্তি ঘটবে না। আর অর্থনৈতিক মুক্তি যদি না করতে পারে, আপনি পশুর সমান হয়ে যাবেন, দাসত্বের শৃঙ্খলে ফিরে যাবেন। আবার সেই 150 থেকে 200 বছর আগে ওরা আমাদেরকে গলায় ঘন্টি বেঁধে দিয়েছিল আর পিছনে ঝাড়ু বেঁধে দিয়েছিল, রাস্তায় আমরা চলতে পারতাম না, আমাদের থুতুতে অপবিত্র হতো বলে ওই ঘাটের মধ্যে আমাদের থুতু ফেলতে হতো। আর আমাদের পায়ের ছাপ ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় যদি পড়তো, অপবিত্র হতো, তখন এই ঝাড়ু দিয়ে সেটাকে পরিষ্কার করে যেতে হতো। তাই এইটাই হচ্ছে গ্যারান্টি। কি গ্যারান্টি? ভারতবর্ষের সংবিধান পরিবর্তন করে মনুসংহিতা লাগু করা। আর মনুসংহিতা লাগু করে ভারতবর্ষের কোটি কোটি যুবককে তারা ওই চাকরি থেকে বঞ্চিত করে তাদের বেকারত্ব জায়গায় নিয়ে যাবে। আজকে উনি যেমন গর্ব করে বলছেন 80 কোটি লোককে আমি বিনা পয়সায় বেতন দিয়েছি। না বন্ধু, 80 কোটি না, এরপরে 15% বাদ দিয়ে হিসাব করুন, তাতে 100 কোটির থেকে 110 কোটি লোক হবে যারা এই যুব সমাজ, যারা এই শিক্ষা পেয়েছে, এরা চাকরির অভাবে এরা আজকে বেকারত্ব জ্বালায় চলে যাবে। আর এদের হাতে বাটি হাতে করে নিয়ে দাঁড়াতে বলবে ওই রাম মন্দিরের সামনে, ওখানে গিয়ে ভিক্ষা করতে বলবে। আর এই তখন মোদির গ্যারান্টি হবে, সে হচ্ছে 110 কোটি লোককে বিনা পয়সায় রেশন খাওয়াবে। এর থেকে আর কলঙ্কের আর লজ্জাজনক আর কিছু থাকতে পারে না বন্ধু, এর থেকে আর লজ্জাজনক থাকতে পারে না। আজকে ভারতবর্ষের সমস্ত মানুষকে আজকে এমন জায়গায় নিয়ে যাচ্ছে, যদি সেই মনুসংহিতার যুগ চলে আসে তাহলে আপনার আর সামনের দিকে এগোতে পারবেন না বন্ধু। গণতন্ত্র ধ্বংস করে দেবে, গণতন্ত্র ধ্বংস করে দিয়ে সেখানে ধনতন্ত্র নিয়ে আসবে, পুঁজিবাদ নিয়ে আসবে। আজকে আমরা সেটা দেখতে পাচ্ছি, গণতন্ত্র ধ্বংস করে দিয়ে ধনতন্ত্র নিয়ে এসে পুঁজিবাদের সেখানে প্রতিষ্ঠা করছে। আজকে সেটা কিন্তু আমরা পলে 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 কিন্তু আমরা উপলব্ধি করতে পারছি। আজকে বন্ধু, আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে কদিন, এই তো কালকে মনে হয় প্রধানমন্ত্রী ওই তেহট্টের মাঠে হরিগুরুচাঁদ ক্রীড়াঙ্গনে বোধহয় মিটিং করে গেলেন। আর তার আগে নাড্ডা এখানে মিটিং করে গেলেন হাসখালিতে। অমিত শাহ মিটিং করে গেলেন অমিত শাহ মিটিং করে গেলেন। ওই একটা তো নাগরিকত্ব নিয়ে কথা বললেন না অমিত শাহ, নাড্ডা। আর ওই নমসূত্র গড়ে গিয়ে আমার প্রধানমন্ত্রী গিয়ে বললেন, মাননীয় প্রধানমন্ত্রীজি তিনি বললেন মতুয়াদের নাগরিকত্ব দেওয়া হবে, আর সেই নাগরিকত্ব আমরা দেব, আর সেটা হচ্ছে তৃণমূল বাধা দিচ্ছে। আপনারা কি নাগরিকত্ব পাবেন? কি নাগরিকত্ব পাবেন? পড়ে দেখেছেন ওর মধ্যে কোথাও কি বলা আছে নাগরিকত্ব তাকে দেবে? আপনাকে অ্যাপ্লিকেশন করলে দেবে না। কারণ ভারতবর্ষে 1950 সালের পরে 1955 সালে নাগরিকত্ব অ্যাক্ট হয়। 1955 ফলে পরে 6 বার এটা অ্যামেন্ডমেন্ট হয়, 3 বার কংগ্রেস করে, 3 বার বিজেপি করে। আজকে বন্ধু, এই নাগরিকত্ব নিয়ে কিন্তু যেমন বিজেপি দায়ী তেমনি কংগ্রেস দায়ী। এরা সমান দুটো দল।
কারণ 2003 সালে যখন অটল বিহারী বাজপেয়ী কালা কানুন নিয়ে আসে, আপনার আমার মানুষের গলার পরে যখন ফাঁস ঝুলিয়ে দেয় ইলিগাল মাইগ্রেন্টের, অবৈধ অনুপ্রবেশকারীর, যারা কোনোদিন নাগরিকত্ব পাবে না, সেই দিন কিন্তু মনমোহন সিং তিনি ছিলেন কিন্তু বিরোধী দলের নেতা। 3 সালের পরে মনমোহন সিং 2 টার্ম তিনি কিন্তু প্রধানমন্ত্রী হয়েছেন। কই তার এত দরদ? তাহলে সেই দরদ যদি থাকতো তাহলে তিনি কেন সেই আইনটাকে রদ করেননি? কারণ যেমন বিজেপি দায়ী তেমনি কংগ্রেসও দায়ী। সাথী, আজকে আমরা জানি, আমরা দেখি সব জায়গায় পেপার পত্রিকায় সমস্ত বিজেপির বহর থাকে বক্তৃতা। কি বলে? দেশ ভাগ করেছে কংগ্রেস। আর অমিত শাহজি বলেছেন কি, এই কলকাতা ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি কলকাতাকে রক্ষা করেছে। পিছন দিকে বাসি মারছে। কলকাতা নাকি পাকিস্তানে চলে যেত, কলকাতা পাকিস্তানের দাবি করেছে। তাই শ্যামাপ্রসাদ মুখার্জি, তিনি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি হিন্দুদের প্রতিনিধি, তখন ছিল হিন্দু মহাসভা, তার প্রতিনিধি হিন্দুদের তিনি এত প্রিয়, হিন্দু স্বার্থ রক্ষার জন্য তিনি সদা জাগ্রত। তাহলে সেদিন যদি পাকিস্তান ওই ক্যালকাটা দাবি করে, হিন্দুদের স্বার্থে যদি সেই ক্যালকাটাটাকে রক্ষা তিনি করেন, তাহলে খুলনা, যশোর, ফরিদপুর সেখানে কোন হিন্দুরা বাস করত? যে পাকিস্তানে সেটা দিয়ে দেওয়া হলো, এটা কি কিসের চক্রান্ত? ওই বিজেপি যদি বলে ওই কংগ্রেস দেশ ভাগ করেছে, তাহলে আমরা বহুজন সমাজ পার্টি বলি ওই শ্যামাপ্রসাদ মুখার্জি বাংলাটাকে ভাগ করেছে। সেটা যোগেন মন্ডল না, ওই শ্যামাপ্রসাদ মুখার্জি নিজেই বাংলাটাকে ভাগ করেছে। এবং আমার মানুষকে তারা বিপদে ফেলার জন্য আর আমাদের মানুষের প্রতি তাদের চরম শত্রুতার আঘাত নেওয়ার জন্য। কারণ গুরুচাঁদের মানুষ মহাপ্রাণ জগন্নাথ মন্ডল তিনি বাবা সাহেবকে খুলনা, যশোর, ফরিদপুর থেকে তিনি গণপরিষদে পাঠিয়েছিলেন। তাই ওদের সে যন্ত্রণা, আজকে ওরা ভারতবর্ষের যে সংবিধান বাবা সাহেব লিখেছেন, যদি বাবা সাহেব গণপরিষদ থেকে ওখানে না যেতে পারতেন, তাহলে কিন্তু আজকে আমরা সংবিধান পেতাম না। আর ওই সংবিধান যখন আমরা পেয়েছি, আমাদের মানুষের স্বার্থ সুরক্ষাটা আছে সেখানে, আর ওরা সেটাই হচ্ছে ওদের যন্ত্রণা। তাই ওরা চাইছে ছলে বলে কৌশলে আমাদের মানুষের মধ্যে বিষ ঢুকাতে। তাই বিষ ঢুকিয়ে ঢুকিয়ে আজকে আমাদের মানুষের মনের মধ্যে তিক্ততা সৃষ্টি করছে। তার সাথে আজকে এক দেশ এক ভোট, বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকর বলেছিলেন, ওয়ান ম্যান ওয়ান ভোট ওয়ান ভ্যালু। 1950 সালের 26শে জানুয়ারি যখন আমার ভারতবর্ষের সংবিধান লাগু হয়, তখন বাবা সাহেব বলেছিলেন যে আমি এমন এক শাসন ব্যবস্থার মধ্যে নিয়ে যাচ্ছি আমার দেশকে, যেখানে আর রানীর পেট থেকে আর রাজা তৈরি হবে না। রানীর পেট থেকে, অর্থাৎ আগে রানীর ঘরে হতো রাজা, এই পরম্পরায় তাই ভারতবর্ষে চলে আসছিল। তাই তিনি সেই রানীর পেটকে লাইগ্রেশন করে দিয়েছেন। লাইগ্রেশন করে দিয়ে
তিনি ওই ব্যালট বাক্স তৈরি করে দিয়েছিলেন। ওই ব্যালট বাক্স এখন হয়েছে ইভিএম। আজকে ওই ব্যালট বাক্স বা ইভিএম এর মধ্য দিয়ে রাজা নির্বাচিত হবে, সেই রাজাই হবে ভারতবর্ষের প্রতিনিধি। তাই বাবা সাহেব বলেছে, অন ম্যান, অন ভোট, অন ভ্যালু। আমরা কি দেখতে পেলাম? ভারতবর্ষ আজকে 70 বছরের অধিক স্বাধীনতা পেয়ে গেছে, কিন্তু আজকে কি ভারতবর্ষের সমস্ত মানুষের মূল্য সমান হয়েছে? না বন্ধু। আমার একটা কথা মনে পড়ে যাচ্ছে, স্বাধীনতার 50 বছর প্রাক্কালে দাঁড়িয়ে ওই পার্লামেন্টে দাঁড়িয়ে মান্যবর কাঞ্চিরামজি বলেছিলেন, যে দেশে আমিরের নোটে গরিবের ভোট কেনা হয়, সে দেশে কখনো সুখ শান্তি আসতে পারে না, আর সে দেশে গণতন্ত্রের জায়গায় ধনতন্ত্রের প্রবেশ ঘটে। তার প্রমাণ 1997 সালে দাঁড়িয়ে বলেছিলেন, কত বছর আগে, প্রায় আজকে 20 বছরের কাছাকাছি যাচ্ছে। মান্যবর কাঞ্চিরামজি কত দূরদর্শী ব্যক্তি ছিলেন, কত দূরদর্শী ব্যক্তি ছিলেন। বাবা সাহেবের পরে যিনি ভারতবর্ষের একমাত্র দূরদর্শী ব্যক্তি, যিনি হচ্ছেন বাবা সাহেবের পরে এসছেন, তিনি হচ্ছেন মান্যবর কাঞ্চিরামজি। তাই সেদিন পার্লামেন্টে দাঁড়িয়ে এই কথা বলেছিলেন। আমরা কি দেখতে পাই? আজকে আমরা দেখতে পাই মান্যবর কাঞ্চিরামজির কথা কতটা সত্য, কত ধ্রুব সত্য। কারণ ইলেকট্রাল বন্ড নিয়ে কিন্তু ভারতবর্ষের নির্বাচন করে সমস্ত রাজনৈতিক দল, একমাত্র ব্যতিরেকে হচ্ছে বহুজন সমাজ পার্টি। এই বিগত দিনে 16,500 কোটি টাকা ইলেকট্রাল বন্ডের মাধ্যমে চাঁদা নিয়েছে 25টা রাজনৈতিক দল। 25টা রাজনৈতিক দল নিয়েছে, একমাত্র নেয়নি বহুজন সমাজ পার্টি। কারণ বহুজন সমাজ পার্টি বিশ্বাস করে, আমি যে পুঁজিপতির কাছ থেকে টাকা নেব, সেই পুঁজিপতির কথা শুনে আমাকে চলতে হবে। আজকে তাম রাজনৈতিক দল যারা এখন কেন্দ্রে ক্ষমতা আছে, সব থেকে বেশি টাকা তারা নিয়েছে। তারপর তৃণমূল কংগ্রেস নিয়েছে, তারপর কংগ্রেস নিয়েছে, এইরকম 25টা রাজনৈতিক দল নিয়েছে। যারা যেখানে ক্ষমতায় আছে, তারা সেখানে ওই পুঁজিপতিদের কথা মতো তারা সেখানে রাজত্ব চালাচ্ছে, তারা সেখানে সরকার চালাচ্ছে। আজকে আমরা কি দেখলাম? আমরা কি দেখলাম? ইলেকট্রাল বন্ডের টাকা নিয়ে যখন এর আগে বিজেপি সরকার লড়ে ক্ষমতায় এলো, এই গত বছর আপনাদের মনে আছে, প্রত্যেকে সরষের তেল, আদানির সরষের তেল কত দিয়ে কিনে খেয়েছিলেন? কত দিয়ে কিনে খেয়েছিলেন আদানির সরষের তেল? মনে আছে কি? মনে আছে? 270 টাকার উপরে। তাহলে বলুন, যে আজকে যে আদানির কাছ থেকে ইলেকট্রাল বন্ড ওই মোদিজি নিয়েছিলেন, সেই আদানির কথা শুনে চলতে হয়েছে। আর সেই আদানি যে টাকা ইলেকট্রাল বন্ডে দিয়েছিল, সেই টাকা সে 3 থেকে 6 মাসের মধ্যে সে তুলে নিয়েছে। কারণ মোদিজির আর কিছু করার ক্ষমতা নেই, কারণ তার কাছ থেকে টাকা নিয়েছে। ওই পুঁজিপতির কাছ থেকে টাকা নিয়ে ভারতবর্ষের গণতন্ত্রকে ধ্বংস করে দিয়ে সেখানে পুঁজিবাদ এনে সেখানে ধনতন্ত্র প্রতিষ্ঠা করেছে। তাই আমি বলতে চাই যে হেন যে মানুষ যে আপনাদেরকে ধোঁকা দেয়, আপনাদের তো মনে থাকার কথা ছিল। আপনাদের মনে থাকার কথা ছিল না? 14 সালে উনি যখন ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসেন, প্রথমে আসার পরে কি দেখলাম? পার্লামেন্টে ঢোকার আগে উনি পার্লামেন্টের সামনে দাঁড়িয়ে গড় হয়ে নমস্কার করছেন।
আমরা কি ভেবেছিলাম যে বাবা সাহেব বলেছে ওই আছে ক্ষমতার মন্দির, ওইখানে হচ্ছে জীবন্ত দেবতারা এখানে যায়, যারা ওই ভারতবর্ষের আপামর মানুষের মঙ্গলের জন্য চিন্তা ভাবনা করে, আপামর মানুষের ভারতবর্ষের মানুষ কিভাবে সুখে শান্তিতে থাকতে পারে, কিভাবে তাদের আর্থিক সামাজিক বৈষম্য মুক্তি ঘটবে সেটা ভাবতে পারে, সেটা হচ্ছে এই পার্লামেন্ট। আর সেই দিন আমরা ভেবেছিলাম যে মহান মোদী তিনি আমাদের মধ্যে একজন জীবন্ত দেবতা হয়তো এসেছে, কিন্তু আমরা কি দেখলাম 14 পরে 19, 19-এর পরে আজকে 24, আমরা দেখলাম ওটা বিভীষিকা, মরুভূমির মরীচিকা, মরুভূমির মরীচিকা ছাড়া আর কিছুই নয় ওখানে। তাই আমি বলবো আমার সমস্ত ভাইদের আর ওই মরুভূমির মরীচিকার পিছনে ছুটে লাভ নেই, কারণ একমাত্র বহুজন সমাজ পার্টি যারা ইলেকট্রাল বন্ডের টাকা নেয়নি, যারা পুঁজিপতির কাছ থেকে টাকা নেয় না, যারা আপনার আমার কাছ থেকে টাকা নিয়ে গরিবের টাকা নিয়ে যারা সরকারে বসে, তারা গরিবের কথা বলে, তারা কিন্তু পুঁজিপতির কথা বলে না, বলে না, বলে না। তাই আগামী দিনে যদি আপনার এই দেশের, এই ভারতবর্ষের এই পিছিয়ে পড়া সমাজের মানুষের যদি মুক্তি আপনাকে যদি আনতে হয়, তাহলে একমাত্র হচ্ছে বহুজন সমাজ পার্টি। মান্যবর কাঞ্চীরামজি তার সেই বাবা সাহেবের দর্শনের পরে বহুজন সমাজ পার্টি গঠন করেছেন, আর আজকে সেই বহুজন সমাজ পার্টির নেত্রী বহিন কুমারী মায়াবতীজি আজকের এই সারা ভারতবর্ষ ব্যাপী সেই বহিন কুমারী মায়াবতীজি আজকে দামামা বেগে চলেছে, বেজিয়ে আজকে কন্যা থেকে কন্যাকুমারী থেকে হিমালয় পর্যন্ত, আর পোরবন্দর থেকে আর ওই কহিমা পর্যন্ত সমস্ত জায়গায় ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে প্রান্তে আজকে বহুজন সমাজ পার্টি এগিয়ে চলেছে। আর আপনারা দেখছেন আমাদের যোগ্য সৈনিক তৈরি হয়ে গেছে। বহিনজির পরে আমাদের যে যোগ্য সৈনিক এসছে, সে আছে আকাশ আনন্দজি, সে আছে যুব সৈনিক, আগামী দিনে ভারতবর্ষের ভাবী নেতা হবে। বহিনজি চলে যাওয়ার পরে ভারতবর্ষে বহুজন সমাজ পার্টিকে ওরা বিলীন করতে দিতে পারবে না, পারবে না, পারবে না। আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না, আমি এই যে ট্রেনটা আসবে এটা ধরবো, তার সাথে আমি আর একটা কথা বলবো। এই 10 তারিখে দূরদর্শনে এবং টিভিতে রেডিওতে বহুজন সমাজ পার্টির জন্য বরাদ্দ আছে প্রচার করার জন্য। তা আমার মাননীয় রাজ্য সভাপতি তিনি যখন দূরদর্শনে তার বক্তব্যের প্রতিলিপি যখন পাঠালেন, তারা দেখতে চাইল, তা পাঠানোর পরে তখন তারা সেন্সাস করলো। আমার রাজ্য সভাপতি কি বলেছিল যে ভারতবর্ষে মুসলিম শাসনের পরে ব্রিটিশ রাজ যখন এলো, সেই ব্রিটিশ রাজের রাজত্বে এই ব্রিটিশরা 100 বছর ধরে আমাদের মানুষের মনের মধ্যে তারা বলছিল যে এই দেশে সমস্ত মানুষের অধিকার সমান, তোমার ছেলে মেয়েকে তুমি লেখাপড়া শেখাও, লেখাপড়া শেখা কিন্তু পাপের কাজ নয়। সেটা যখন বলেছিল, আর বলেছিল এই আমার সমাজের যে মানুষগুলো মহাত্মা জ্যোতিরাও ফুলে থেকে শুরু করে সাউজি মহারাজ, সাবিত্রীবাই ফুলে, বাবা সাহেব ডক্টর বি.আর. আম্বেদকর, আর পূর্ববঙ্গের হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর, তার পুত্র গুরুচাঁদ ঠাকুর মহামানব, তার কথা যখন বলতে গেছিল মুক্তির কথা, তখন সেন্সার চালিয়ে সেটাকে কেটে দিতে বলেছিল। কারণ মোদী সরকার তারা জানে বহুজন সমাজ পার্টি উত্থান ঘটছে ওই মনীষীদের কথা মতো, মনীষীদের তত্ত্বভিত্তিক, মনীষীদের আদর্শের পরে। তাই আমি তুষার বিশ্বাস দাঁড়িয়ে বলে যেতে চাই, আমার রাজ্য সভাপতি যেটা বলেছে সঠিক বলেছে। আর আমরাও বহুজন সমাজ পার্টির কর্মী, আমরা মুখ দিয়ে বলে যাব, গুলে আসুক আর যাই আসুক না কেন, যে আমাদের মনীষীদের রক্ত আমরা ব্যর্থ হতে দেব না, দেব না, দেব না, দেব না। আর বহিনজি হচ্ছে আমাদের একমাত্র নেত্রী, যে নেত্রী তাকে তার হাতকে শক্ত করুন। আর একটা কথা জোর গলায় বলে যাই, এখানে মাস্টারমশাই বিপ্লব বাবু আছেন,
আপনারা বিপুল ভোটে বিপ্লব বিশ্বাসকে জয়ী করাবেন এবং বিপুল ভোটে বিশ্বাসকে জয়ী করাবেন। যদি তা না পারেন, আমি হলফ করে বলে যাই, আপনারা 1 লক্ষ ভোট দেন, তাহলে মোদি যে নাগরিকত্ব নিয়ে এসছে ধোঁকাবাজি, সে ধোঁকাবাজি ছিঁড়ে ফেলে দেবে। এটা আমি জোর গলায় বলে যাচ্ছি। আপনাদের কিন্তু আর কিছু করতে হবে না, শুধুমাত্র একমাত্র এই যে আমার শ্রদ্ধেয় শিক্ষক বিপ্লব বিশ্বাসকে আপনি তাকে ভোট দিয়ে ওই 1 লক্ষ ভোট দেন। আগে 1 লক্ষ যদি ভোট দিতে পারেন, তাহলে আপনার সঙ্গে ওরা ওই নাগরিকত্ব নিয়ে ধোঁকাবাজি করবে না। আপনার দরজায় দরজায় গিয়ে বলবে, আমি তোমাদের নাগরিকত্ব বিনা শর্তে দেব। এই কথা বলে আমার নেত্রী বহিন কুমারী মায়াবতীজির প্রতি সম্মান জানিয়ে আমার রাজ্যের সভাপতি মাননীয় মনোজ হাওলাদারের প্রতি আমি শ্রদ্ধা জ্ঞাপন করে আমার এই তদঞ্চলের সমস্ত ভাই বোন এবং যারা শ্রদ্ধাজন ব্যক্তি, যারা বাজারে কেনা বেচায় ক্রেতা বিক্রেতাগণ আছেন এবং যারা শুনছেন, সবাইকে আমার আম্বেদকরবাদী অভিনন্দন জানিয়ে আমার ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করছি। জয় ভীম, জয় ভীম। অসংখ্য ধন্যবাদ আমাদের রাজ্যের সম্পাদক তুষারকান্ত বিশ্বাস মহাশয়কে।